হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আতিক রহমান শ্রাবণ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অনেক প্রশ্ন, আপনাদের অনেক প্রশ্ন। তো সেই অনেক প্রশ্নের মধ্য থেকে আজকে একটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে চাই। আই হোপ এই ভিডিওটি অনেক উপকারী একটা ভিডিও। আপনারা চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করার জন্য, যাতে করে অনেক মানুষ এই তথ্য জানতে পারে এবং সচেতন হতে পারে। একটা বিষয় হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই আপনারা প্রশ্ন করে থাকেন যে আমার স্ত্রী তালাক পরবর্তীতে আমার বিরুদ্ধে যৌতুক দাবির মামলা দিয়েছে বা নারী নির্যাতন আইনি মামলা দিয়েছে, আমি এই মামলায় জামিন পাবো কিনা, আমি এই মামলায় অব্যাহতি বা খালাস পাবো কিনা, এই মামলায় জামিন পাওয়া কতটা ইজি অথবা কতটা কঠিন, অথবা জামিন পাওয়া যাবে কিনা, দয়া করে একটু জানাবেন। তো একটা বিষয় হচ্ছে, দেখেন, যৌতুক দাবির মামলা জামিনের অযোগ্য ধারার মামলা, জামিন অযোগ্য মামলা। পাশাপাশি নারী নির্যাতন আইনি 11 যেটা যৌতুকের জন্য মারপিটের মামলা, সাধারণ জখম করা হয়, এই মামলাটিও কিন্তু জামিন অযোগ্য ধারার মামলা। তো জামিন অযোগ্য ধারার মামলা যখন হয়, এই মামলায় বিচারক মহোদয় আপনাকে জামিন দিতে বাধ্য না। আপনি যদি অন মেরিট শুনানি করে আদালতকে সন্তুষ্ট করতে পারেন, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আপনাকে জামিন দিতেই পারে। বাট যদি কোনো কারণে বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কাস্টডি অপেক্ষা করছে। এখন বিষয় হচ্ছে, নারীরা অনেক সময় যে জিনিসটা হয়ে থাকে, এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে মোর অর লেস 90 থেকে 95% যৌতুক মামলা, নারী নির্যাতন মামলা, এগুলো কিন্তু মিথ্যায় দায়ের করা হয়ে থাকে। এটা একটা সমীক্ষা বা একটা প্রতিবেদনও দেখেছিলাম। তো পার্সোনালি এটা আমার কাছেও মনে হয়, এজ এ লয়ার, এই জিনিসগুলো যখন আমরা দেখি বিভিন্ন কারণে, এটা সুস্পষ্টভাবেই বলতে চাই যে এই দুটি আইনে অধিকাংশ মামলায় মিথ্যা দায়ের করা হয়ে থাকে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো যে যখন ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স পরবর্তীতে কিন্তু নারীরা স্পেশালি যৌতুকের মামলাটা বেশি করেন, আবার অনেক ক্ষেত্রেই নারী নির্যাতন আইনেও মামলা করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে আদালত এই মামলাটা কেন নেয় ডিভোর্সের পরে? অনেকে প্রশ্ন করেন যে ডিভোর্সের পরেও এই মামলাটা আসলে বিজ্ঞ আদালত কেন গ্রহণ করেন? আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন, সেটা 7 দিন হোক, 15 দিন হোক, 20 দিন হোক, 1 মাস, 2 মাস, 3 মাস, একটা টাইম অতিবাহিত হয়ে গেছে এই জায়গায়। আপনার স্ত্রী তো যখন আপনার সাথে বিয়ে হয়েছে, তার একটা ভ্যালিড নিকানামা বা কাবিননামার কপি তার কাছে রয়েছে। তো যখন এই স্পেশালি যৌতুক আইনি মামলা করতে গেলে এই কাবিননামার প্রয়োজন হয়। এখানে আর কোনো কিছুর প্রয়োজন নাই, মারধর লাগবে না, কোনো সাক্ষ্য, তথ্য, প্রমাণ কিছুই লাগে না, শুধুমাত্র একটি কাবিননামার প্রয়োজন হয়। এই কাবিননামাটা দেখে এই মামলাটা দায়ের করা যায়। এখন আপনার স্ত্রী কখনোই এই ডিভোর্সের বিষয়ে আদালতে উপস্থাপন করবে না, প্রকাশ করবে না। কেন করবে না? আপনার স্ত্রী একজন আইনজীবী নিয়োগ দিবে, সেই বিজ্ঞ আইনজীবী মহোদয় যদি এই তালাকের বিষয়টা ডিসক্লোজ করে আদালতে মামলা ফাইল করতে চায়, বিজ্ঞ আদালতে এই মামলাই গ্রহণ করবে না। এখন প্রশ্ন হলো যে যদি মামলা করা হয়ে থাকে, তাহলে মূলত যে কারণে এটা করা হয় সেটা হচ্ছে ডিভোর্সের ম্যাটারটা হাইট রেখে এই মামলাটা করার সুযোগ সৃষ্টি হয়। কারণ আপনি আদালত হতে জিজ্ঞেস করতে পারে যে আপনাদের মধ্যে তালাক হয়েছে কিনা, আপনি বলেন যে না, তালাক হয়নি। এগুলো তো রেকর্ড থাকে না, এগুলো তো লিপিবদ্ধ থাকে না, জাস্ট মৌখিকভাবে প্রশ্ন করে। তো ধরে নেন যে এই মামলাটা দায়ের হয়ে গেল। মামলা দায়ের হওয়ার পরবর্তীতে আপনি আদালত থেকে সমন পাইলেন, অথবা আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হলো, আপনি কোনো না কোনোভাবে জানতে পারলেন যে আপনার নামে মামলা হয়েছে। আপনার এখানে ঘাবড়ানোর কোনো টেনশনে নেই, ঘাবড়ানোর কোনো প্রশ্নই আসে না। আপনি তালাক দিয়েছেন, তালাকের নোটিশ দিয়েছেন, সেটার পোস্টাল রিসিট আছে, যদি রিসিভ করে থাকে সেটার প্রাপ্তি স্বীকারপত্র আপনার কাছে আছে। এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি ডকুমেন্ট। আপনি এই মামলাতে যখন আসবেন, আদালতকে যদি আপনি বোঝাতে সক্ষম হন যে তালাক পরবর্তীতে সে এই মামলাটা দায়ের করেছে, অর্থাৎ তালাক দেওয়ার পরে এই মামলাটা দায়ের হয়েছে, তালাকের নোটিশ তারা পেয়েছে অথবা পায়নি সেটা মুখ্য বিষয় না, পাইলে খুবই ভালো। আর যদি কোনো কারণ রিসিভ নাও করে সেটাও ফ্যাক্ট না, কিন্তু তালাকের নোটিশ আপনি পাঠিয়েছেন সেটার যথাযথ প্রমাণ থাকতে হবে। এই প্রমাণগুলি যদি আপনি আদালতে উপস্থাপন করেন, আদালত আশা করি কোনো ব্যতিক্রম কোনো কিছু না ঘটলে এই মামলায় আপনাকে জামিন দেবে। কেন দেবে? এটা একটা প্রশ্ন, বাদী পক্ষের প্রশ্ন এটা হতেই পারে। যৌতুক মানুষ কখন চায়? বৈবাহিক সম্পর্ক বলবৎ থাকা অবস্থায় আপনার সাথে তালাক হয়ে যাচ্ছে, অথবা আপনাকে তালাকের নোটিশ পাঠিয়ে কেউ আপনার কাছে যৌতুক চাইবে না, এটা একটা স্বাভাবিক বিষয়। এখন আপনার প্রশ্ন হচ্ছে, উনি আমাকে তালাক দিয়েছে যেদিন, তার আগে উনি যৌতুক চাইছে, তালাকের পরে তো চায়নি, তাহলে আমি এখন মামলা, মানে তালাকের পরে মামলা করলে মামলাটা কেন বিজ্ঞ আদালত তাকে জামিন দেবেন? একটা বিষয় হচ্ছে, দেখেন,
আপনার কাছে যখন যৌতুক চাইলো আপনি তখন কেন মামলা করলেন না? মামলা কেন আপনি তালাকের পরে করতে আসলেন? এটাই আপনার জন্য একটা মানে ডিমেরিট। আদালত এটাকে অন্য বিবেচনায় নেয় বলে আমি মনে করি, যে তালাক পরবর্তীতে আপনি তাকে হয়রানি করার জন্য এই মামলাটি করতে আসছেন। ক্লিয়ার? সুতরাং একটা জিনিস মাথায় রাখবেন, তালাক পরবর্তীতে এই যৌতুকের মামলাগুলোতে খুব একটা ফায়দা হয় না। অধিকাংশ ক্ষেত্রেই এই মামলায় বা এই মামলাগুলোতে আসামি অব্যাহতি পেয়ে থাকেন, খালাস পেয়ে থাকেন। সুতরাং যারা চিন্তা করেন যে আসামিকে জেল হাজতে পাঠাবো খাটাবো, এটা উচিত না। আর একটা কথা বলে রাখি, যৌতুক মামলায় অথবা নারী নির্যাতন মামলায় যদি আসামি খালাস পেয়ে যায় বা অব্যাহতি পেয়ে যায় বা তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে কিন্তু উল্টা বাদীর সাজা রয়েছে, ভালো সাজা রয়েছে। যৌতুক মামলা কিন্তু 5 বছরের উল্টো সাজা রয়েছে। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে মিথ্যা মামলা হয়রানি করার জন্য দায়ের করবেন না। মিথ্যা মামলা এটা অবশ্যই মিথ্যাই প্রমাণিত হবে। ঠিক আছে, এই মামলাটা কিন্তু এতটা সহজ না। অনেকেই ভাবেন জোর করে তো কখনো সংসার হয় না। অনেকেই ভাবেন যে না, একটা মামলা করি, মামলা করার প্রেক্ষিতে যদি আবার সংসারটা করে, এটা খুব রেয়ার কেস। এই ধরনের মানে জোর করে আপনি একটা সংসার করতে পারবেন না চাইলেও। শুধু শুধু একটা মানুষকে হয়রানি করবেন, এবং হয়রানি করতে গিয়ে যদি উল্টা আপনি ফেসে যান, তখন কিন্তু দায়ভার আপনার উপরে বর্তাবে। এবার আসি নারী নির্যাতনের মামলায়। সো আবারও বলে রাখছি, যৌতুক মামলায় আপনার মানে ডিভোর্সের পূর্বে যদি চেয়ে থাকে, আপনি ওই সময় তৎক্ষণাৎ মামলা করবেন। ডিভোর্সের পরে মামলা করলে এটা আদালত আপনার পক্ষে একটা যাবে না এই বিষয়টা, কেননা ডিভোর্সের পরে কেউ কারো কাছে যৌতুক চায় না। আচ্ছা, এবার আসি নারী নির্যাতনের বিষয়। দেখেন, নারী নির্যাতন মামলা করতে গেলে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। আপনার মেডিকেল সার্টিফিকেট দরকার, নাহলে আপনি নারী নির্যাতন আইনে মামলা করতে পারবেন না। তো এখন বিষয় হচ্ছে যে আপনি যখন নারী নির্যাতনের মামলা করবেন আফটার ডিভোর্স, আপনার ডিভোর্স যখন ধরে নেন যে দুপক্ষের মধ্যে ডিভোর্স হয়ে যায়, স্বামী স্ত্রী দুজনে কিন্তু আলাদা থাকে। তো আলাদা থাকা অবস্থায় নির্যাতনের ঘটনা কিভাবে ঘটবে? আপনার স্বামী থাকে এক জায়গায়, আপনি থাকেন আর এক জায়গায়। আপনি থাকেন আপনার পিত্রালয়ে অথবা আপনার কর্মস্থলে অথবা অন্য বাসায়, আপনার স্বামী থাকে তার কর্মস্থলে অথবা তার বাবার বাড়িতে। দুজন দুই জায়গায় থাকেন। তো দুজন দুই জায়গায় থেকে এটা তো নির্যাতন করার কোনো সুযোগ থাকে না। কাছে থাকলে না মারধর করার সুযোগ থাকে। তো ধরে নেন আপনি যে কোনোভাবেই হোক, অনেকেই বলেন যে মেডিকেল সার্টিফিকেট ম্যানেজ করা যায়। ধরলাম যে আপনিও না কোনোভাবে একটা মেডিকেল সার্টিফিকেট ম্যানেজ করলেন, ম্যানেজ করে আপনি আদালতে, বিজ্ঞ আদালতে মামলাটি দায়ের করলেন। এই মামলা দায়ের করার পর যখন আসামি সমন পাইল, নোটিশ পাইল, অথবা তদন্তে আপনার পক্ষে রিপোর্ট গেল, তারপরে আসামি আদালতে আসলেন, এসে বললেন যে স্যার আমি তাকে তালাক দিয়েছি, এই যে হচ্ছে তালাকের পেপারস, এবং এই তালাক পরবর্তীতে আমরা স্যার একসাথে থাকার কোনো সুযোগ নেই, আমরা আলাদা ছিলাম, এবং উনি যদি কোনো কারণে একসাথে থাকার কোনো প্রুফ দেখাতে পারে তাহলে আমি দায় স্বীকার করে নেব। দেখাতে পারবে না, কারণ আপনারা দুজনে আলাদা থাকেন। সবচেয়ে বড় কথা, যদি সিডিআর কল করে কেউ যে না বিজ্ঞ আদালত আপনি দেখেন যে উনি ঘটনাস্থল যেটা দেখাইছে, যেখানে মারধরের ঘটনা দেখানো হচ্ছে, ওই তারিখে ওই সময় আমি ঘটনাস্থলে ছিলাম কিনা, দয়া করে একটা সিডিআর কল করেন। কল ডিটেলস রেকর্ড, অর্থাৎ আমি ওই ইন্টারনেটের আওতাভুক্ত এরিয়াতে ওই ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম কিনা, এই মর্মে একটা রিপোর্ট আসুক। আদালত যদি এটা মঞ্জুর করে তাহলে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে ওই সময় আসামি কোথায় ছিল। তো আপনি তো এখানে হেরে যাবেন, কারণ উনি তো ঘটনাস্থলে ছিলেনই না। তো এই জন্যে এইটারও সুযোগ নাই, অর্থাৎ তালাক দিয়ে নির্যাতন করার কোনো সুযোগ থাকে না। দুইজন দুই জায়গায় থাকে, এটা স্বাভাবিক একটা বিষয়। বাট যদি আপনি কোনো কারণে বা ব্যতিক্রম কোনো কিছু হয়, সেটা আলাদা বিষয়। তো এই জন্যে এই ধরনের মামলাগুলোতে ফলপ্রসূ রেজাল্ট পাওয়া খুবই টাফ। এবং যদি এরকম কিছু হয় যে আপনার বিরুদ্ধে তালাক পরবর্তীতে আপনার স্ত্রী যৌতুক বা নারী নির্যাতনের মামলা করেছে, সেক্ষেত্রে তুলনামূলক আপনার জামিন পাওয়াটা ইজি হবে যদি আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্ট থেকে থাকে। অনেকেই প্রশ্ন করেন যে আমি জামিন পাবো কিনা। জি, যদি এই ধরনের পরিস্থিতি আপনি ফেস করেন তাহলে অবশ্যই আপনার জামিন পাওয়ার সুযোগ রয়েছে। বাট যদি এইটা না হয়, বিপরীত কোনো কিছু হলে সেটা আলাদা বিষয়। একটা বিষয় হচ্ছে যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই কিন্তু অপরাধ। পাশাপাশি মিথ্যা মামলা দায়ের করাটা কিন্তু বড় ধরনের অপরাধ। কেউ মিথ্যা মামলা দায়ের করবেন না। মামলা দায়ের করার ইচ্ছা হলে সত্য ঘটনার উপরে আপনি মামলাটি দায়ের করবেন, যাতে করে ভবিষ্যতে আপনি কোনো ধরনের কোনো আইনি জটিলতার মধ্যে না পড়েন। ইদানিং কিন্তু এরকম হচ্ছে, মিথ্যা মামলা দায়েরের কারণে দেখা যায় অনেক সময় বাদীকে কিন্তু বিজ্ঞ আদালত জেল দিচ্ছে, জেল হাজতে পাঠিয়ে দিচ্ছে, কারাদণ্ড আরোপ করছে। সুতরাং এই বিষয়গুলোতে আপনারা অবশ্যই সাবধান হবেন। তালাক পরবর্তীতে আপনার যৌতুক এবং নারী নির্যাতন মামলা হলে এটার জামিন পাওয়া সহজ নাকি কঠিন, এবং তালাক পরবর্তীতে এই মামলায় খালাস পাওয়া কতটা যৌক্তিক, সামগ্রিক বিষয় উপস্থাপন করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।